আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজ কথা বলতে চাই ১/১১ অজানা সব কাহিনী নিয়ে। এবং আপনারা জানেন দুজন জেনারেলের মুখে নানা কথা বেরিয়ে আসছে। এই দুজন কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং অন্যজন লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। একজন ১/১১ সময় ছিলেন টাস্কফোর্সের প্রধান জনাব মাসুদ উদ্দিন চৌধুরী এবং জনাব মামুন খালেদ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক। গোয়েন্দাদের জেরার মুখে তারা মুখ খুলতে শুরু করেছেন এমন খবরই আসছে পত্রপত্রিকায়, এবং তাদের বয়ানে উঠে আসছে অজানা সব কল্পকাহিনী, অনেকের নাম। এর মধ্যে রয়েছে বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। অনেকে ১/১১ প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত ছিলেন, কেউ কেউ নানান পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং এদের কেউ দেশে কেউ বিদেশে নানা জায়গায় অবস্থান করছেন তারা। এবং যারা দেশে রয়েছেন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার ১.৫ ডজন সামরিক বেসামরিক কর্মকর্তার সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন সংস্থা দুদক। অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে ঘুরে ফিরে ১.৫ ডজনের মতন ব্যক্তির নাম উঠে আসছে বলে জানা গেছে। তালিকায় ৩ বাহিনীর তৎকালীন প্রধান ছাড়াও সামরিক বেসামরিক ব্যক্তিদের নাম আছে। এর মধ্যে এরা তৎকালীন ইয়াজউদ্দিন সরকারকে হটিয়ে ১/১১ সরকার গঠনের নেপথ্য ভূমিকা পালন করেছেন। তবে তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে জানা গেছে। সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ এবং সাবেক ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল এটিএম আমিনকেই বেশি দায়ী করছেন তারা। মামুন খালেদ দাবি করেছেন মইনু আহমেদের নির্দেশ দিতেন এটিএম আমিনকে। আমিন ওই সময় ডিজিএফআই এর কর্মকর্তাদের বাধ্য করেছিলেন তার আদেশ বাস্তবায়ন করতে। জানা গেছে গ্রেপ্তার তো কেবল শুরু, বাকিদের গ্রেপ্তারের কাজ চলছে। তাদের কয়েকজন অতি উৎসাহী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই সময় অমানসিক নির্যাতন করে প্রায় পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছিলেন। ১/১১ পরবর্তী সময় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল আব্দুল মুবিন। তিনি ২০০৯ সালের ১৫ জুন থেকে ২০১২ সালের ২৪ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। তার সময় ২০১০ সালের ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুলের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই সময় বাড়ি ভাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর আস্থাভাজন তৎকালীন ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার নাজমুস সাদাত সেলিম। ওই সময় সব কিছুর তদারকির দায়িত্ব ছিলেন শেখ মামুন খালেদ এবং মিলিটারি স্টেট অফিসার। চিকিৎসার জন্য জেনারেল মুবিন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মানব পাচারের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগও রয়েছে এবং গোয়েন্দারা বলছেন তারা সেগুলো খতিয়ে দেখছেন। এখন দেখা দরকার ১/১১ হোতারা কে কোথায়। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত হয় ১/১১ সরকার। সেনাবাহিনীর একটি অংশের সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ। ওই সময় জানা যায় যে আমাদের অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপ্রোচ করা হলেও তিনি না হয়ে ফখরুদ্দিন আহমেদকে তিনি হতে বলেছিলেন এবং তাকেই শেষ পর্যন্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান। ওই সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন, যার মহাসচিব ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অবশ্য সেই রাজনৈতিক দলটি স্থায়িত্ব পায়নি, একটা সময় সেটিকে বিলুপ্ত ঘোষণা করেন অধ্যাপক ইউনূস নিজেই। তবে সব কিছুর কেন্দ্রে ছিলেন জেনারেল মইনু আহমেদ সেনাপ্রধান, যিনি আসলে যার নির্দেশে সব কিছু পরিচালিত হয়েছে ১/১১ সরকারের সময়। মইনু আহমেদ এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অবস্থান করছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যিনি ছিলেন ফখরুদ্দিন আহমেদ, তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেখানে স্থায়ী বসবাস করছেন। গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী দেশে কেন অবস্থান করছিলেন এই নিয়েও অনেক কথা আছে, যে তিনি কি জানতেন না যে এরকম একটা পরিণতি হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে সামরিক অ্যাটাশে হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার বিখ্যাত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত
ফজলুল বারী। এই বাড়ি সেই সময় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সবাইকে ডেকে ডেকে হুমকি দিত এবং বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংগঠিত হয়েছিল ছাত্রদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ, তার নেপথ্যে কারিগর ছিলেন জেনারেল ফজলুল বারী। গণতান্ত্রিক সরকারের জমানায় ১/১১ ঘটনাবলীর তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হলেও তিনি দেশে আসেননি। এরপর থেকে স্থায়ীভাবে বসবাস করছেন বিদেশে। ১/১১ সময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর অর্থাৎ যেটা ডিজিএফআই হিসেবে জানি, তার পরিচালকের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে আছেন। গোয়েন্দা চ্যানেলে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আরেকজন খুব বড় কর্মকর্তা ছিলেন ডিজিএফআই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইদ জোয়ারদার, তিনি কানাডায় আছেন বলে জানা গেছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী সেই সময় ছিলেন দুদকের প্রধান কমিশনার বা চেয়ারম্যান। তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তৈরি করতেন এবং সেগুলো পত্রপত্রিকায় প্রকাশ করতেন। এবং আপনাদের মনে থাকবার কথা যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম 18 নিউজের এক টকশোতে বলেছিলেন যে সেই সময় তারা যাচাই বাছাই ছাড়া ডিজিএফআই কর্তৃক সরবরাহকৃত তথ্য ছেপেছেন তার পত্রিকায়, যেগুলোর অধিকাংশই সত্য ছিল না। ফলে বহু মানুষের জীবনে নরক নেমে এসেছিল। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুর্নীতিবাজ হিসেবে যাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল পত্রিকাগুলো, সেই সময় এগুলো সরবরাহ করত দুদক এবং ডিজিএফআই। এবং জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এই পুরোটার সমন্বয় করতেন টাস্ক ফোর্সের প্রধান হিসেবে। এখন দেখা দরকার যে এই যে অভিযোগগুলো তখন উঠেছিল, অনেকে যে তাদের মান সম্মান ইত্যাদি হারিয়েছিলেন, সম্পদ হারিয়েছিলেন, ব্যাপকভাবে তাদেরকে চাঁদা দিতে হয়েছিল, এইগুলোর শেষ পর্যন্ত তদন্ত কোনভাবে হয়? সূত্র দাবি করছে যে অনেকেই সেই সময় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক, জেনারেল, অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা, এরা প্রত্যেকে নানা ধরনের ভূমিকা পালন করেছেন যাদেরকে সন্দেহ করা হচ্ছে এবং 1.5 ডজন নাম তো ইতিমধ্যে উঠে এসেছে বলে জানা গেছে। এখন দরকার যে তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। এদের বড় একটা অংশ গোয়েন্দা নজরদারিতে আছেন, তবে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। সরকারের শীর্ষ মহল থেকে যদি সংকেত পাওয়া যায় তবে তাদের অনেককেই গ্রেফতারের আওতায় আনা হবে বলে গোয়েন্দারা জানিয়েছেন। 2টি পত্রিকার সম্পাদক সহ সুশীল কুশীলবদের নামও বলেছেন এই 2 জেনারেল। আমরা দেখতে থাকি যে আগামী দিনগুলোতে কী ধরনের তথ্য বের হয়। এবং আমাদের একটু যদি পিছনে ফিরে তাকাই, তখন আমরা দেখি সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল, কেন ১/১১ প্রয়োজন হয়েছিল এবং কিভাবে তা ঘটেছিল। ওই সময় বিদেশি রাষ্ট্রদূত, বিশেষ করে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের কী ভূমিকা ছিল, তারা কেন ঘন ঘন মিটিং করতেন আমাদের সুশীলদের সাথে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করেছিলেন, এরকম অনেক অজানা কাহিনী উঠে আসবে। সবচেয়ে বেশি করে দেখা দরকার প্রধান বিচারপতির KM হাসানের বয়স বাড়িয়ে তাকেই কেন রাখা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে, যার বিরোধিতা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল। এবং তার পরিপ্রেক্ষিতে একটা সময় ইয়াজউদ্দিন সাহেব নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন রাষ্ট্রপতির পাশাপাশি। এবং সেখান থেকেই যে সংকট শুরু, সহিংসতা শুরু, পল্টনে পিটিয়ে মানুষ হত্যা, অসংখ্য ঘটনার জন্মদাতা ১/১১। আমরা জানি না সেসব কাহিনী শেষ পর্যন্ত নির্মোহভাবে জাতির সামনে উঠে আসবে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।